আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর এবং বিশেষ করে রংপুরের গাইবান্ধার পলাশবাড়ি, এই নামগুলো এখন শুধু একটি উপজেলা বা জেলা হিসেবে সীমাবদ্ধ নেই। এখন এই জায়গার সঙ্গে জড়িয়ে গেছে ধর্মীয় সংবেদনশীলতা, রাজনৈতিক উত্তাপ, সাম্প্রদায়িক উদ্বেগ আর এক ধরনের ভূ রাজনৈতিক সন্দেহ। কেন? কারণ সেখানে একটি বিশাল ৭৫ ফুট উঁচু রাম মূর্তি নির্মাণ প্রায় শেষের পথে। খেয়াল করবেন কোথায় হচ্ছে? বাংলাদেশের রংপুর ডিভিশনের গাইবান্ধা জেলার পলাশবাড়ি। সেখানে পলাশবাড়ি উপজেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলায়, এটি রংপুর বিভাগের অন্তর্গত। আর রাম মূর্তিটি তৈরি হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বৃন্দাবন পাড়া নামের গ্রামে। স্থানীয় সমাজসেবক হরিদাস বাবুর উদ্যোগে এই বৃহৎ ধর্মীয় প্রকল্পটি শুরু হয়েছে ২০২৪ সালের আগস্টে। খেয়াল করবেন আবার তারিখটা, ২০২৪ সালের আগস্ট, যে বছর যে মাসে ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল। সেই দিন, তারপর থেকে সেই মাসেই শুরু হয় নির্মাণ প্রায় শেষের পথে। আর এই নির্মাণকে ঘিরে শুধু স্থানীয় স্তরে নয়, দেশের নানা মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ বলছেন এটা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও সাংস্কৃতিক প্রকাশ, আবার কেউ বলছেন এত বড় প্রকল্প এই সময়ে, এই অঞ্চলে, এই বাস্তবতায় একেবারেই স্বাভাবিক নয়। এমনকি কেউ আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন এর পেছনে আন্তর্জাতিক মদত আছে, বিশেষ করে ভারতের কোনো কৌশলগত স্বার্থ এর মধ্যে আছে। আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি বিশ্লেষণ করব, আবেগ দিয়ে নয়, অযথা ভয় দিয়ে নয়, বরং রাজনৈতিক বাস্তবতা, ধর্মীয় সংবেদনশীলতা, নিরাপত্তার দিক আর ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে। সংক্ষেপে প্রথমে একটা জিনিস পরিষ্কার করা দরকার, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ একেবারে কাল্পনিক কিছু নয়। এটা বাংলাদেশের জন্মের পর থেকেই আছে, কিন্তু জন্মের পর থেকে আছে বলেই সে সময়ের ২২% হিন্দু, ১৯৭১-এর ২২% হিন্দু, আজকে সেখানে নেমে এসছে ৮%। কিন্তু তা সত্ত্বেও বলবো, গত ২ বছরে নানা সময়ে হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা, মন্দিরে আক্রমণ, বাড়িঘর ভাঙচুর, ভয় দেখানো, এসব ঘটনা বারবার আলোচনায় এসেছে এবং ভারত সরকার তাদের মৌনতা দূর করে তারা প্রতিবাদও জানিয়েছে মোহাম্মদ ইউনূসের আমলে, এবং তারেক রহমানের আমলেও প্রতিবাদ কিন্তু আসছে। এই ঘটনাগুলোর ফলে সংখ্যালঘুদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে, আর সেই অনিশ্চয়তা স্বাভাবিকভাবেই তাদের ধর্মীয় প্রতীক, উপাসনালয় কিংবা বড় কোনো ধর্মীয় নির্মাণ প্রকল্পকে আরো বেশি স্পর্শকাতর করে তোলে। অর্থাৎ এমন একটা পরিবেশ যখন চলছে বাংলাদেশে, সেই সময়ে ৭৫ ফুট উচ্চতার রাম মূর্তি নির্মাণ করা শুধু একটি প্রকল্প নয়, এটা একটা বড় রাজনৈতিক বার্তাও দিচ্ছে। আর রাজনৈতিক বার্তা হলেই তার প্রতিক্রিয়া আসবেই। এখানেই শুরু হয় আসল জটিলতা। একদিকে আছে হিন্দু সম্প্রদায়ের দাবি, আমাদের ধর্ম পালনের অধিকার আছে, আমাদের মন্দিরে দেবমূর্তি স্থাপন করার অধিকার আছে, আমাদের নিজস্ব জমিতে নিজের টাকায় ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকারও আছে। এই যুক্তি সাংবিধানিকভাবে অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু অন্যদিকে আছে বাস্তবতা,
বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, হিন্দুদের উপরে আক্রমণ মানে সংখ্যালঘুদের উপর আক্রমণ, মৌলবাদী গোষ্ঠীগুলোর ব্যাপক উত্থান, সামাজিক মাধ্যমে প্রবল উস্কানি, ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে উত্তেজনা, আর তার সঙ্গে যুক্ত হয়েছে ভারত বাংলাদেশের সংবেদনশীল সম্পর্ক, যে সম্পর্ক তারেক রহমানের আগে মোহাম্মদ ইউনূসের সময়ে তো একটা ব্রেক ইভেন পয়েন্টে চলে এসেছিল। সেই সম্পর্কটা উন্নতি হবে ভাবা গিয়েছিল, উন্নতি হয়নি। তারেক রহমানের সময়ে সম্পর্ক এখন আরো খারাপের দিকে। ফলে এই সব কিছু মিলিয়ে একটা মূর্তি শুধু মূর্তি থাকে না, ওটা হয়ে যায় একটা প্রতীক। কেউ দেখছে ধর্মীয় স্বাধীনতার প্রতীক হিসেবে, কেউ দেখছে রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রতীক হিসেবে, আবার কেউ দেখছে প্রতিবেশী দেশ ভারতের কৌশলগত প্রভাব বিস্তারের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে। এবার আসি সবচেয়ে বিতর্কিত প্রশ্নে, এই মূর্তি নির্মাণের পেছনে কি আন্তর্জাতিক মদত আছে? আরো স্পষ্ট করে বলি, ভারতের মদত কি আছে? এখানে আবেগের চেয়ে তথ্য বেশি জরুরি। যে কোনো বড় নির্মাণ প্রকল্পের জন্য অর্থ লাগে, সংগঠন লাগে, নিরাপত্তা লাগে, প্রশাসনিক ছাড় লাগে, আর স্থানীয় সমর্থনও লাগে। 75 ফুট উঁচু রাম মূর্তি সত্যি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাহলে প্রশ্নটা অস্বাভাবিক নয়, এত অর্থ কোথা থেকে এলো, কে দিল? স্থানীয় দান অনুদানেই কি এটা সম্ভব, নাকি এর পেছনে কোনো বাইরের উৎস আছে? এত টাকা খরচ করার কথা যে হিন্দু যে ব্যবসায়ীর নামে করা হচ্ছে, বলা হচ্ছে, প্রশ্ন উঠেছে যে তার কি এত টাকা খরচ করার মতো টাকা তার আছে? এই প্রশ্নগুলো কিন্তু বৈধ প্রশ্ন, কিন্তু বৈধ প্রশ্ন আর প্রমাণিত দাবি এক জিনিস নয়। এখানে অনেকেই ধরে নিচ্ছেন ভারতের মদত আছে, কারণ একজন ভারতীয় কূটনীতিকও পর্যন্ত এই নির্মাণ অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন। যে কারণে বাংলাদেশের ভেতরে কিছু রাজনৈতিক গোষ্ঠী ভারত বিরোধী বা ভারত ভীতিমূলক ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু শুধু একজন কূটনীতিকের উপস্থিতি বা সন্দেহের উপর ভিত্তি করে আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রমাণ করা যায় না। তবে এটাও ঠিক, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীক খুব সহজে ভূ রাজনৈতিক অর্থ পেয়ে যায়। বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাস এমনিতেই সংবেদনশীল। সীমান্ত, নদী, বাণিজ্য, আশ্রয়, নিরাপত্তা, ধর্মীয় পরিচয়, এখন আবার এসেছে পুশব্যাক, এর উপরে আছে গঙ্গা জল বন্টন চুক্তি, তিস্তা জল বন্টন, তিস্তা বাঁধ প্রকল্প, ভিসা ইত্যাদি সবকিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সন্দেহ তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আর এই সন্দেহ যখন একটি বিশাল রাম মূর্তি ঘিরে তৈরি হয়, তখন বিষয়টা শুধু ধর্মীয় থাকে না, রাজনৈতিক হয়ে যায়। আর রাজনৈতিক হলে তার নিরাপত্তার প্রশ্নেও পৌঁছে যায়। এবার আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইসলামী মৌলবাদীরা কি সত্যি শক্তি সঞ্চয় করেছে বাংলাদেশে? অনেক পর্যবেক্ষক বলছেন হ্যাঁ, শুধু ভারতের নয়, বাংলাদেশেও বলছেন, এবং বাংলাদেশের বাইরে বিশ্বের অন্যত্র পর্যবেক্ষকরা বলছেন হ্যাঁ, বাংলাদেশে মৌলবাদী ইসলামী শক্তিরা শক্তি সঞ্চয় করেছে বিপুল ভাবে, যার জন্য মোহাম্মদ ইউনূসের অবদান এবং এখন অবদান হচ্ছে তারেক রহমান সরকারের। সাম্প্রতিক সময়ে কিছু সংগঠন, কিছু বক্তা, কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এবং কিছু রাজনৈতিক ধর্মীয় গোষ্ঠী প্রকাশ্যে অনেক বেশি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে হিন্দুদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। তারা মন্দির ভাঙার হুমকি দিচ্ছে, মূর্তি গুড়িয়ে দেওয়ার ঘোষণা করছে, তৌহিদি জনতার নামে রাস্তায় নামার কথা বলা হচ্ছে ভারত অভিযান করো। এগুলো সাধারণ ধর্ম চর্চা নয়। তারা শুধু রাম মূর্তি ভেঙে ফেলার কথা বলছে না, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীকে হত্যার কথাও বলছে, ভারতে ইসলামী রাজ প্রতিষ্ঠার কথা বলছে, আর গ্রেটার ইসলামিক বাংলাদেশ
গঠনের কথা পশ্চিমবঙ্গকে নিয়ে, আরো কিছু রাজ্যের কিছু কিছু টুকরো নিয়ে করবার কথা, এটা তো সবাই জানে। এটা তো স্বয়ং মোহাম্মদ ইউনূস পর্যন্ত দেখিয়ে দিয়ে গেছেন, প্রমাণ করে দিয়ে গেছেন। এই সবগুলো হচ্ছে উগ্র রাজনীতির ভাষা। এখানে সবচেয়ে উদ্বেগের জায়গা হলো যখন ধর্মকে রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তখন সংখ্যালঘুরা শুধু ভয় পায় না, রাষ্ট্রের ওপর আস্থাও হারাতে শুরু করে। রাষ্ট্র যদি তাদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে বড় ধর্মীয় নির্মাণ প্রকল্প তাদের কাছে সাহসী উদ্যোগ হয়ে দাঁড়ায় অবশ্যই, কিন্তু একই সঙ্গে বিরাট বড় ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই দ্বৈত বাস্তবতা খুব স্পষ্ট। একদিকে হিন্দুদের গর্বের প্রকাশ, আমরা মন্দির তৈরি করব, অন্যদিকে আতঙ্ক, আমাদের প্রিয় শ্রীরামের মূর্তি ভেঙে ফেলবে কিনা, মন্দির অপবিত্র করবে কিনা। আর এই আতঙ্ক থেকেই জন্ম নেয় নানা ধরনের গুজব, ষড়যন্ত্র, তত্ত্ব, রাজনৈতিক অতিরঞ্জন। যেমন কেউ বলছেন এই মূর্তি নাকি কেবল ধর্মীয় নয়, বরং ভারতীয় কৌশলগত স্বার্থের অংশ। কেউ বলছেন এই মূর্তির কোনো ক্ষতি হলে ভারতের রংপুর সংক্রান্ত কোনো অজুহাত, মানে আরো স্পষ্ট করে বলি, ভারত কার্নাড নামে যে কৌশলবিদ, যাকে নিয়ে আমি গতকালই একটি ভিডিও করেছি, যারা দেখেননি তারা দেখে নেবেন, যে রংপুরকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য আমাদের কৌশলবিদ ভারত কার্নাড তিনি কি বলেছেন। তো এই মূর্তির অনেকেই বলছেন এই মূর্তির কোনো ক্ষতি হলে ভারতের রংপুর সংক্রান্ত অজুহাত তৈরি হতে দেরি হবে না। মনে রাখতে হবে, ভারতের বর্তমান সরকারের অন্যতম তাত্ত্বিক পরামর্শদাতা ভারত কার্নাড, যার কথা বলছি, গতকালও বলেছি, বারবার বলছেন শিলিগুড়ি করিডর মজবুত করতে ও চওড়া করতে ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে, এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। আরো একটি কথা বলি, ভারত সরকার এই যে শিলিগুড়ি করিডোরের যে অংশ, ওই অংশকে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে যুক্ত করার কথা বলছেন। ভারত সরকারের ডাইরেক্ট অর্থাৎ কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে সেইটা তৈরি করবার চেষ্টা করছেন। এটা মমতা ব্যানার্জির সময় হয়েছিল, কারণ মমতা ব্যানার্জি স্পষ্টভাবেই ছিলেন বাংলাদেশের ওই রাজনীতির সপক্ষে। কিন্তু এখন মমতার সরকার চলে গেছে, এখন এসছে শুভেন্দু অধিকারীর সরকার, বিজেপি সরকার। এখন হয়তো বাংলাদেশের এই যে শিলিগুড়ি করিডর সন্নিবিষ্ট এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে হয়তো অত তাড়াতাড়ি ভারত সরকার কেন্দ্র শাসিত অঞ্চল নাও করতে পারে, তবে করতেও পারে ভবিষ্যতের কথা মনে রেখে। মনে রাখতে হবে, এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে এই রংপুর ডিভিশনেই। এখানে রাধাকৃষ্ণের মন্দির ও কালীমাতার মন্দির তৈরি হয়েছে। একই সঙ্গে রাম মূর্তির সঙ্গে তৈরি হচ্ছে 28 ফুটের আদি যোগী শিব মূর্তি এবং 53 ফুটের ভগবান কৃষ্ণ মূর্তি, এবং তার সঙ্গে ভগবান শ্রীরামের 75 ফুটের মূর্তি বাংলাদেশে। অর্থাৎ এক কথা, ইসলামী বাংলাদেশের বুকে বিশাল একটা মন্দির কমপ্লেক্স তৈরি করে যেন ওখানকার হিন্দুরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সেখানকার মৌলবাদীদের প্রতি। বিষয়টা কিন্তু আদৌ ছোট নয়। প্রশ্ন উঠছে, এই সাহস সেখানকার হিন্দুরা পেল কি করে? আরো একটা প্রশ্ন, শেখ হাসিনার আমলে এই সব মূর্তি নির্মাণের পরিকল্পনা পাশও হয়েছিল, কিন্তু কাজ শুরু হয়েছে তার পতনের পর এবং ঝড়ের গতিতে সম্পন্ন হওয়ার পথে সেই কাজ। উদ্বোধন এই জুলাই মাসে। এই সাহস কি অবাক করার মতো নয়? আর এটা অনুমান করেই অনেকেই এমনও বলছেন শিলিগুড়ি করিডর নিরাপদ করতে ভারত এই পরিকল্পনা তৈরির পশ্চাতে। এই মূর্তি ও মন্দিরের ক্ষতি হলে রংপুর দখলে দেরি করবে না ভারত ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপও নিতে পারে। এসব কথার মধ্যে কিছু বাস্তব ভৌগোলিক উদ্বেগ আছে ঠিকই, জল্পনা আছে, কিন্তু বাস্তবতাকেও অস্বীকার করা যায় না। শিলিগুড়ি করিডর ভারতের জন্য অবশ্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ,
কিন্তু সেটাকে সরাসরি রংপুর দখল বা বাংলাদেশ অভিযান কথায় নামিয়ে আনা, এটা এই মুহূর্তে রাজনৈতিক জল্পনা বলা যেতেই পারে। আন্তর্জাতিক আইন, কূটনীতি, সীমান্ত বাস্তবতা এসব বিষয় এত সরল নয়। কোনো মন্দিরে হামলা হলেই একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের ভূখণ্ডে অভিযান চালাবে, এটা বাস্তব নীতি নয়। তবে সে সম্ভাবনা উড়িয়ে দেওয়াও যায় না। বিশেষত সেখানকার মন্দির, সেই মন্দির রক্ষা করতে গেলে হিন্দুদের উপরেও আক্রমণ আসবে, অনেক হতাহত হতেই পারে। এই হতাহত হলে ভারত হাত গুটিয়ে আর বসে থাকবে না। কারণ এই ভারত, মোদির ভারত সেই পুরনো ভারত নয় যেখানে মেরেছ কলসির কানা তাই বলি কি প্রেম দেব না, এই ভারত আর নেই। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের রাম মূর্তির গায়ে হাত পড়লে তার প্রতিক্রিয়া ভারতের জনগণের মধ্যেও নিদারুণ হবে, এটা বললে একদম ভুল নেই। তাহলে আসল সমস্যাটা কোথায়? সমস্যাটা তিনটি স্তরে। প্রথমত সংখ্যালঘুদের নিরাপত্তা সংকট। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বড় অংশ এখনো নিরাপত্তাহীনতা অনুভব করে এবং দিন দিন তাদের নিরাপত্তাহীনতা বাড়ছে এই ইউনূসের আমলে এবং তারপরে তারেক রহমান সরকারের আমলে। এই অনুভূতি শুধু মানসিক নয়, এর পেছনে বাস্তব ঘটনার অভিজ্ঞতা আছে। দ্বিতীয়ত মৌলবাদী রাজনীতির উত্থান। ধর্মীয় আবেগকে ব্যবহার করে কিছু গোষ্ঠী রাজনৈতিক প্রভাব বাড়াতে চাইছে। বাংলাদেশে পাকিস্তান তার পা আরো শক্ত করে রাখছে। এতে রাষ্ট্র দুর্বল হচ্ছে, সমাজ বিভক্ত হচ্ছে, আর সাধারণ মানুষও আতঙ্কিত হচ্ছে। তৃতীয়ত ভূ রাজনৈতিক সন্দেহ। ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে আজ যে অবিশ্বাসের জাল ক্রমশ ঘিরে ধরছে, সেটা কোনো ধর্মীয় প্রকল্পকে সহজেই আন্তর্জাতিক রাজনৈতিক ইস্যুতে পরিণত করবে। ফলে স্থানীয় একটি মন্দিরে হাত পড়লে জাতীয় রাজনীতি পেরিয়ে আন্তর্জাতিক আলোচনায় সেটা চলে আসবেই এবং তার প্রতিক্রিয়াও দেখা যাবে। এখানে একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। যে কোনো ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকার থাকা, এটা হচ্ছে সেখানকার সংখ্যালঘু মানুষের অধিকার। এবং যখন এই অধিকারের অর্থ ইত্যাদি জমি কোত্থেকে আসছে সেসব জেনেই প্রশাসন অনুমতি দিয়েছে, তখন সেই নিয়ে আর কোনো প্রশ্ন করা যায় না বর্তমানে। তবে যেটা জানা যাচ্ছে, দেশের আইন মেনেই এই নির্মাণ হচ্ছে। এই নির্মাণের অনুমতি দিয়েছিল শেখ হাসিনা সরকার। যখন দেশে 560টি বিশালকায় মডেল মসজিদ তৈরি করলেন শেখ হাসিনা, তখন হিন্দুরাও দাবি করেছিল তারা তাদের নিজেদের টাকায় তৈরি করতে চায় বিশাল মূর্তি কমপ্লেক্স, কারণ শেখ হাসিনা বলেছেন এই টাকা সৌদি আরব দিয়েছিল। সুতরাং হিন্দুরা যখন বলল যে তারা নিজেদের টাকায় তারা মন্দির করবে, নিজেদের জমিতে, নিজেদের ক্ষমতায়, শেখ হাসিনা তার আইন মেনেই সেটাকে পাশ করে গিয়েছেন। সুতরাং হিন্দুরা যে জোর করে অবৈধভাবে মন্দিরটি এবং ওইসব মূর্তি তৈরি করছে, শ্রীরামের 75 ফুট মূর্তি তৈরি করছে, তা একদমই নয়। এই পরিস্থিতিটা আমাদের কিভাবে দেখা উচিত? আমি মনে করি এইখানে এই মন্দির, সেটা নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে। মন্দির, মূর্তি, মসজিদ, গির্জা সব ধর্মীয় স্থাপনায় রাষ্ট্রের সুরক্ষার মধ্যে থাকা উচিত। আর ধর্মীয় স্থানে হামলা মানে শুধু একটি স্থাপনায় আঘাত নয়, তা সমাজের সম্পূর্ণ সংখ্যালঘুদের উপর আঘাত। তৃতীয়ত আরেকটি কথা হচ্ছে রাজনৈতিক দায়িত্বশীলতা। হিন্দু বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, ভারত বিদ্বেষ বা সাম্প্রদায়িক উস্কানি, এগুলো দিয়ে সাময়িক রাজনীতি করা যায়, তা কিন্তু দীর্ঘমেয়াদে রাষ্ট্র ধ্বংস হয়। যারা ধর্মীয় সংবেদনশীলতাকে ঘিরে ভোটের খেলা খেলতে চাইছে বাংলাদেশে, তাদের বিরুদ্ধে জনমত তৈরি হবে এবং মনে রাখতে হবে তাদের দিকে কিন্তু নজর রেখে দিয়েছে সমস্ত ভারত, তো দেখে দিয়েছে ভারতের জনগণও। বাংলাদেশ এখন একটা সময় পার করছে যেখানে প্রত্যেকটি ধর্মীয় প্রতীক, প্রতিটি সংখ্যালঘু ইস্যু, প্রতিটি ভারত সম্পর্কিত সংবাদ সবকিছুই অবিশ্বাসের চোখে দেখা হচ্ছে। এই পরিবেশে 75 ফুটের রাম মূর্তি শুধু একটি ভাস্কর্য নয়, এটা হয়ে গেছে রাষ্ট্র, ধর্ম, পরিচয় আর ভূ রাজনীতির সংযোগ স্থল। তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে। তাদেরকে মনে রাখতে হবে ভারতের মানুষ শ্রীরামের মূর্তির অমর্যাদা সহ্য করবে না। যদি সে দুঃসাহস কারো হয়, মানে কোনো মৌলবাদী শক্তির হয়, তবে তার খুব বড় মূল্য দিতে হবে। রামের গায়ে হাত পড়লে
ভারতের জনতা বিপুল বিক্ষুব্ধ হবে, এটা মানতেই হবে। আর রংপুর অভিযান তখন কিন্তু হয়ে উঠবে এক বাস্তবতা। তাদের বিরুদ্ধে লড়াই ফেসবুকে হবে না, সামাজিক মাধ্যমে লড়াই হবে না, লড়াই হবে সরাসরি গুলি গোলা বন্দুকে। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পররাষ্ট্রমন্ত্রী উনি ডক্টর কিনা জানি না, জনাব খলিলুর রহমান, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের যে চলমান বৎসর যাচ্ছে, অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেখানে একটি বছরের জন্য এই সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি এই জাতিসংঘের যে সাধারণ পরিষদের সভাপতি রূপে তিনি এই অধিবেশন পরিচালনা করবেন এবং তাকে সভাপতি মেনে সারা দুনিয়ার যারা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কিংবা সরকারের যারা রিপ্রেজেন্টেশন করবেন, তারা এই সাধারণ পরিষদের যে বার্ষিক অধিবেশন সেখানে বক্তব্য দেবেন। এই দৃশ্য নিঃসন্দেহে আনন্দদায়ক। একজন বাঙালি এবং বাংলাদেশের একজন পতাকাধারী, বাংলাদেশ সরকারের রিপ্রেজেন্ট করে এরকম বিশ্ব মঞ্চে বসে আছেন। এর আগে হুমায়ুন রশিদ চৌধুরী এই পদে বসেছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয়বার খলিলুর রহমান এই পদে গেলেন 20 বছর পর, বা 20 বছর নাকি 30 বছর, এনিওয়ে। তো এটা অত্যন্ত গর্বের বিষয়, সম্মানের বিষয়। এই জন্য বর্তমান সরকারকে, জনাব খলিলুর রহমানকে, তার সঙ্গে যে টিম রয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের টিম, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একজন নাগরিক হিসেবে আমি সম্মানিত বোধ করছি। যখন কোনো একটা জিনিস চাইতে হয়, চাওয়ার মতো করে চাইতে হয়, যখন একটা জিনিস অর্জন করতে হয়, তার জন্য শ্রম করতে হয়। তো এই পদে লড়াই করার জন্য সরকারের সমর্থন দরকার ছিল, প্রধানমন্ত্রীর উইল ফোর্স অ্যান্ড ডিজায়ার দরকার ছিল, এবং একই সঙ্গে বহু মানুষের, যাকে বলা হয়, এখানে অংশগ্রহণ ছিল। সবাই পরিশ্রম করেছেন, যার জন্য এই ফলাফলটা এসছে। তো এই গেল ভালো দিক। আর এই যে প্রাপ্তি, এই যে অ্যাচিভমেন্ট, এটা নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে কগনিজেন্সে নিতে হবে এবং এই বিষয়গুলো খোলামেলা আলোচনা করতে হবে। প্রথম যে সমালোচনা হচ্ছে সেটি হলো খলিলুর রহমানকে পার্সোনালি টার্গেট করে। যারা দেখতে পাচ্ছে না, এই ভদ্রলোকটিকে পছন্দ করছে না, তাদের বক্তব্য হলো যে এই মানুষটি জাতিসংঘের মহাসচিবের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদটি, 2-3টে পদ, এটা নিরাপত্তা পরিষদের সভাপতি আর এই সাধারণ যে জাতিসংঘের সাধারণ পরিষদ, এটা সভাপতি। আগে আলংকারিক পদ ছিল, এখন এদের অনেকগুলো এক্সিকিউটিভ ডিউটি চলে আসছে। তো এই পদে খলিলুর রহমান যেহেতু যোগদান করছেন, ফলে এই একটা বছর তিনি আর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। তার জন্য পররাষ্ট্রমন্ত্রীর পদটি রাখা ঠিক না, তাকে এখান থেকে ছুটিতে যেতে হবে, পদত্যাগ করতে হবে। তাহলে কে হবেন পররাষ্ট্রমন্ত্রী? এগুলো একটা প্রশ্ন। খলিলুর রহমান সাহেব বলেছেন যে ইতিপূর্বে নজির আছে যে হুমায়ুন রশিদ চৌধুরী যখন এই পদে দায়িত্ব পালন করেছিলেন, তিনি তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন এবং তখন পররাষ্ট্রমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি পিএস হিসেবে ছিলেন এই খলিলুর রহমান। তো কাজেই এটি নিয়ে খুব দ্রুত মানে সিদ্ধান্ত নিতে হবে, তাড়াতাড়ি করতে হবে, এই পদ থেকে পদত্যাগ করতে হবে, ছুটিতে যেতে হবে, নট লাইক দ্যাট। কিন্তু আসল ঘটনা হলো যে হুমায়ুন রশিদ যখন দায়িত্ব পালন করেছেন, তখন এই পদটি ছিল অলংকারিক। শুধু 2বার গেলেই, বছরে 2বার গেলেই এটা হতো, ওই অধিবেশনের সময়টিতে আর অন্য অধিবেশনের আগে যে প্ল্যানারি সেশনগুলো রয়েছে, ঠিক এগুলো অ্যারেঞ্জ করার জন্য ছিল। কিন্তু এখন এই কাজটিকে এতটা দাপ্তরিক করা হয়েছে, সার্বক্ষণিক করা হয়েছে যে পুরো সময়টিকে তাকে বেশিরভাগ সময়ই নিউ ইয়র্কে থাকতে হবে এবং তাকে ওই কাজে ব্যস্ত থাকতে হবে। কাজেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ পদ তিনি আগের মতো খালি রাখতে পারবেন না। এই জিনিসটি সামনে চলে আসছে। দ্বিতীয়ত, যদি পররাষ্ট্রমন্ত্রী হন, কে হবেন এটি নিয়ে অনেকে কথাবার্তা বলছেন। তৃতীয়ত, যেটি নিয়ে বদনাম হচ্ছে সেটি হলো কে এই খলিলুর রহমান। তিনি তো পুরো, যাকে বলা হয়, ইউনুস জামানাতে সকলের চক্ষুশূল ছিলেন। মোস্ট আনএক্সপেক্টেড ম্যান, আনডিজায়ার্ড ম্যান ছিলেন তিনি বাংলাদেশে। সেনাবাহিনী তাকে ঘৃণা করত, তাকে নিরাপত্তা উপদেষ্টা রূপে কেউ মানতে চায়নি, তার সঙ্গে কোনো বৈঠক করতে চায়নি, এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা রূপে তার কাছে যেভাবে 3 বাহিনী, মানে যাকে অনেকটা অজিত দোভালের ডুপ্লিকেট করা হয়েছিল, সেইভাবে কেউ আসলে তাকে মেনে নেয়নি।
অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ তো তাকে যাকে বলা হয় সালমান রুশদির মতো মনে করে, আর বিএনপি যারা লোকজন সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে অন্য যারা আছেন সবাই কিন্তু ওনার পদত্যাগ দাবি করেছেন, বিদেশি নাগরিক বলেছেন, আমেরিকার এজেন্ট বলেছেন, দেশের শত্রু বলেছেন, বাংলাদেশে একটা যুদ্ধের মধ্যে সে নিয়ে যাচ্ছে, রোহিঙ্গা সমস্যাটা সে সমাধান না করে উল্টে ফেলে এই রোহিঙ্গা সমস্যাটিকে যুদ্ধে রূপান্তরিত করে যাচ্ছেন, বাংলাদেশকে আমেরিকার দাস বানিয়ে যাচ্ছেন, এই সকল কথাবার্তা প্রকাশ্যে সালাউদ্দিন সাহেব লক্ষ লক্ষ মানুষের মধ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মঞ্চে দাঁড়িয়ে। ইতিহাসের দুর্ভাগ্য, এটা অনেকটা নিজের বমি নিজে খাওয়ার মতো। আমার আসলে অন্য কথাটা বলতে ইচ্ছা করছিল, নিজের গু নিজে খাওয়ার মতো, সেটা না বলে আমি বললাম যে নিজের বমি নিজে খাওয়ার মতো। তো বিএনপি, যে বিএনপি তাকে এত গালাগালি করেছে, সেই বিএনপি এখন তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, আর এই বিএনপি তার সর্বশক্তি নিয়োগ করে তাকে জাতিসংঘের যে সাধারণ পরিষদ সেটার সভাপতি পদে মনোনীত করার জন্য, নির্বাচিত হওয়ার জন্য সমস্ত ফান্ড উজাড় করে দিয়েছে। কারণটা কি? সরকার কেন এই কাজটি করলো? আমেরিকাকে খুশি করার জন্য? আবার সে এত সহজে এখানে নির্বাচিত হয়ে গেল, একেবারে বাংলাদেশের জন্য এখন যারা জানে না, যারা বোঝে না, তাদের জন্য এটা মনে হবে যে এটা তো অসম্ভব একটা অর্জন, এটা বিএনপি তারেক রহমান সাহেবের অর্জন, তার কপাল, ফাটা কপাল। আবার যারা একটু বেশি বুঝেন তারা বলার চেষ্টা করবেন, আরে আরে এই এত বড় একটা কঠিন জিনিস কি এমনি এমনি পায়? এটা পেয়েছে এই কারণে পেয়েছে যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প খুশি হয়ে তাকে দিয়েছে, খলিলুর রহমানকে একটা সেফ এক্সিট দিয়েছে। সে এখন আমেরিকাতে থাকবে, তারপরে তার দায়িত্ব শেষ হওয়ার পর সে যে আমেরিকার সঙ্গে বাংলাদেশ একটা চুক্তি করে দিয়েছে, সেই চুক্তির বলে বোয়িং প্লেন কেনা থেকে শুরু করে সামরিক সরঞ্জাদি কেনা শুরু করে, যে হিউজ কন্ট্রিবিউশন টু দ্য আমেরিকান গভর্নমেন্ট, আমেরিকান নেশন, এবং অভিযোগ করা হয়ে থাকে খলিলুর রহমান আমেরিকার নাগরিক, কাজেই আমেরিকা তাকে সম্মানিত করতে চাচ্ছে, পুরস্কার দিতে চাচ্ছে, এই জন্য তাকে এই পদে বসিয়ে তাকে একটা সেফ এক্সিট দিয়ে দিল, ভবিষ্যতে যেন তাকে আরো বড় কিছু দেওয়া যেতে পারে। এই কথা অনেকে আলোচনা করছে। অন্যদিকে আওয়ামী লীগ যারা লোকজন আছেন তারা বলার চেষ্টা করছে, আরে এগুলো সব আমরা করে গেছি, এগুলো সব আমরা করে গেছি, আমাদের সেই কাজটা ধারাবাহিকভাবে বিএনপির জমানাতে এসে তাদের দায়িত্ব পড়েছে, তারা এটা সে শুধু টানিয়ে নিয়েছে, এগিয়ে নিয়েছে। এবং যদি ইউনূস সাহেব গত বছর চাইতো, এটা গত বছর হতে পারত। তো এনিওয়ে, এটার আসলে নিয়মটা কি? নিয়মটা হলো যে আমাদের এই অঞ্চলটিকে বলা হয় ইন্দো প্যাসিফিক অঞ্চল। তো এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে রাষ্ট্রগুলো আছে, অলমোস্ট 50টির মতো রাষ্ট্র রয়েছে। এই রাষ্ট্রের সদস্যরা পর্যায়ক্রমে সেই প্রতি 5 বছর অন্তর অন্তর এই পদে লড়াই করার জন্য বা এই পদে মনোনীত হওয়ার জন্য তারা চেষ্টা করতে পারে, লড়াই করতে পারে। তো এটা একটা অলংকারিক পদ, এটা অনেক সময় অনেকে যেতে চায়, অনেকে যেতে চায় না। এর আগে যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জনাব মাহমুদ সাহেব, যিনি পরে অর্থমন্ত্রী হয়েছিলেন, এই ভদ্রলোক আমার প্রতিবেশী ছিলেন ধানমন্ডিতে। আমরা প্রেস কাউন্সিলে, উনিও সদস্য ছিলেন, আমিও সদস্য ছিলাম 3 বছর। ওনার সঙ্গে আমার একটা অসাধারণ ভালো সম্পর্ক ছিল, ব্যক্তিগত সম্পর্ক ছিল। তো সেই সুবাদে যেটা জানি যে উনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন বাংলাদেশের পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন, তিনি তখন জাতিসংঘ মিশনে স্থায়ী প্রতিনিধি হিসেবে আছেন। তো তখনই আসলে 2016 সনে তার এই পদে মাহমুদ সাহেবের হওয়াটা প্রায় শতভাগ নিশ্চিত ছিল। তখন বাংলাদেশের পক্ষে সবাই, ওখানে তো কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতা, বিনা ভোটে ইলেকশন তিনি এটা হতে পারতেন, কিন্তু আসলে উনি হতে চাননি। ওইটা লক করে রাখা হয়েছিল আগে থাকতে আওয়ামী লীগ জামানাতে। তো তিনি হতে চাননি বিকজ তার ভালো লাগেনি, বলে আমি বুড়া মানুষ, বয়স্ক। তিনি যথেষ্ট, তিনি এতটা বয়স্ক মানুষ মাহমুদ সাহেব, তিনি এই যে আমাদের যে অর্থমন্ত্রী ছিল সালেহ সাহেব, তারপরে এই যে আব্দুল মোমেন সাহেব, এদের সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন, অনেক সিনিয়র মানুষ। তো বলে যে আমার আমেরিকা ভালো লাগে না, নিউ ইয়র্ক ভালো লাগে না, আমি আসলে এটা নাই, ফলে উনি এটা বাদ দিলেন। পরবর্তীতে 2019 সনে যখন মোমেন সাহেব মন্ত্রী হলেন, তখন এটাকে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 2026 সনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এই জন্য তিনি সেটাকে লক করে দিলেন। লক করে দিয়ে তার জমানাতে তিনি যতদিন ক্ষমতা ছিলেন 24 পর্যন্ত, এই 26 সনের নির্বাচনে বাংলাদেশ অংশগ্রহণ করবে, এই জন্য সমস্ত কাজগুলো তিনি করেছেন।
আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যারা নিয়োজিত হয়েছেন তারাও কিন্তু এই কাজটি এগিয়ে নিয়েছেন এই 26 সনের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আর এই নির্বাচনে যেহেতু লক করা ছিল কেবলমাত্র সাইপ্রাস, একটা ছোট দ্বীপ রাষ্ট্র, তারা প্রতিযোগিতা করেছে। আর তারেক রহমান সাহেব ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে যখন তিনি এটা জানলেন বা তাকে বলা হলো যে এরকম ভাবে সব কাজ করা হলো, তিনি বললেন নিশ্চয় এটা একটা ভালো জিনিস হবে। আর খলিলুর রহমান সাহেব সৌভাগ্যবান মানুষ, লাকি মানুষ, তিনি পররাষ্ট্রমন্ত্রী রূপে এই সুযোগটা পেয়েছেন। তার ইংরেজি খুব ভালো, তিনি যথেষ্ট মেধাবী। তৃতীয়ত তিনি আমেরিকান সোসাইটিতে বেড়ে উঠেছেন, জাতিসংঘ থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে বিষয়গুলো তিনি খুব ভালো জানেন। কাজে এই যে প্রতিযোগিতা, এই যে প্রচারণা, প্রোপাগান্ডা, এই সব কিছু খলিলুর রহমান সাহেবের নেতৃত্বে এবং তারেক রহমান সাহেবের প্রমোশনে এই কাজটি অত্যন্ত সুচারুভাবে হয়েছে। এটা নিয়ে মানে কারো একক কর্তৃত্ব, তারেক রহমান সাহেব এটা করেছে, খলিলুর রহমান এটা করেছে, আমেরিকা দিয়েছে, শেখ হাসিনা এই সব কাজ করে গেছেন, ডক্টর মোমেন করে গেছেন, আই ডোন্ট থিংক সো। আমি মনে করি এটা আমাদের একটা জাতীয় অর্জন এবং এই অর্জনটিকে আমরা কাজে লাগাবো এবং ওই অফিসেতে একটি বছর আমাদের পররাষ্ট্রমন্ত্রী বসে থাকবেন এবং সেটাকে কাজে লাগে জাতিসংঘের যে সকল প্রাপ্তি আছে, যে সকল জায়গায় রয়েছে, যে সকল অনেক জায়গা আছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন আছে, জাতিসংঘের যে কোর্ট আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে, মানে এগুলো সবই আসলে কোঅর্ডিনেট করে সাধারণ পরিষদ। এই পদে যেহেতু সর্বোচ্চ পদে আমরা বসেছি, কাজেই জাতিসংঘ থেকে যা কিছু প্রাপ্তি বাংলাদেশের জন্য সেটি এই জমানাতে সবচেয়ে বেশি আসবে, এটাই আশা করি। কাজে বরকত হোক, বাঙালির সম্মান বাড়ুক, এ রাষ্ট্রের মর্যাদা আরো বেড়ে যাক এবং সরকার সফল হোক, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।